প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনক্ষণ ঠিক হবে 13ই নভেম্বর। কিন্তু এই আদালতে চলমান বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন এবং আশঙ্কা বাড়ছে। সে আশঙ্কাগুলো এবার আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের দপ্তরে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কার কথা জানিয়ে অন্যায় ও অনিয়মের অভিযোগ তুলে ধরে জাতিসংঘের জরুরি আবেদন জানিয়েছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সে দুজন প্রভাবশালী আইনজীবী। এই দুই আইনজীবী হলেন স্টিফেন পালস কেসি ও তাতিয়ানা এজরায়েল। এই দুই আইনজীবীর আপিলটি বিশ্লেষণ করে দেখা যাবে আইসিটির 3টি আইনি প্রক্রিয়ার দুর্বলতার কথা তারা তুলে ধরেছেন। 1. অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি। 2. বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। এবং 3. নির্বাচনী বিচার বা সিলেক্টিভ জাস্টিস এর নীতি। বিশ্লেষকরা মনে করেন এই 3টি উপাদান আন্তর্জাতিকভাবে ন্যায্য বিচারের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। মজার ব্যাপার হলো, বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান এই 3টি বিষয় এর মধ্যে সমালোচনা করেছেন এবং আইসিটিকে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটির সমালোচনা করায় এই দুজনই শাস্তির মুখোমুখি হয়েছিলেন। এমনকি ইংল্যান্ডের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল মাত্র কয়েকদিন আগে আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার আওয়ামী লীগের হয়ে ডাউটি স্ট্রিটের দুই আইনজীবী এমন কিছু বিষয় সামনে এনেছেন যেগুলো এরই মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ার স্বচ্ছতা শুরুতেই আন্তর্জাতিকভাবে বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ হাসিনার পক্ষে ডাউটি স্ট্রিটের আইনজীবীরা এই আবেদন জমা দেন। সোমবার ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া, তার ন্যায় বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছেন। আপিলে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। দুই ব্রিটিশ আইনজীবী কেসি ও এজরায়েল জরুরি আবেদনে লেখেন, অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে, তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। দর্শক, জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে। জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত 1400 জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 144 জন আওয়ামী লীগ ও 44 জন পুলিশ সদস্যের কথা বলা আছে। জাতিসংঘের প্রতিবেদনে 5ই আগস্টের আগে পরে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের উপর সহিংসতার বিবরণ এসেছে রক্ষণশীল ভঙ্গিতে। এমনকি পুলিশ হত্যা কিংবা থানায় আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রেও তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষ্যের উপর। জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে। ডাউটি স্ট্রিটের আইনজীবীদের আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে, অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচারের আওতার বাইরে রাখা হয়েছে। মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আইনে জবাবদিহিতা অবশ্যই সামগ্রিক হতে হয়। কেবল পরাজিত পক্ষকে বিচারের আওতায় আনলে তা রাজনৈতিক প্রতিশোধ বা ভিক্টর জাস্টিস হিসেবে গণ্য হয়। এই দায়মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে, আর এমন একটি অনির্বাচিত সরকারের অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই। এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী।
তারা 3টি বিষয়ের কথা সুনির্দিষ্টভাবে আপিলে তুলে ধরেছেন। ডাউটি স্টেট চেম্বার্সের আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হলো ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা ICCPR এর 14-1 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে। আবেদনে আরো বলা হয়, বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে, এমন অভিযোগ করা হয়েছে আপিলে। দর্শক, শেখ হাসিনার পক্ষে 2 ব্রিটিশ আইনজীবীর জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বিগত আওয়ামী লীগ সরকার আমলে ICTতে যুদ্ধাপরাধের অভিযোগগুলোর বিচারের সময় সমালোচনা করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানকে তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন। চলতি বছর 5ই আগস্ট বার্গম্যান দৈনিক প্রথম আলোতে জুলাই সহিংসতা, ত্রুটিপূর্ণ গ্রেপ্তার, ঝুঁকিপূর্ণ বিচার শিরোনামে একটি কলাম লেখেন। সেখানে তিনি লিখেছিলেন, ICTতে আগের সরকারের সময় জামাত ইসলামের সাবেক আইনজীবী তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর পদে নিয়োগের বিষয়টি অনেকের জন্য উদ্বেগের কারণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারক নিয়ে কিছু প্রশ্ন শিরোনামে ডেভিড বার্গম্যানের আরেকটি কলাম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় গত বছরের 24 অক্টোবর। সেই কলামে তিনি ICTর বিচারক নিয়োগ নিয়ে 5টি প্রশ্ন তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। ডেভিড বার্গম্যান লিখেছিলেন, ICTর বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না। আলোচ্য বিচারের সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে ঘিরে থাকা জটিল আইন জড়িত, তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয়। 3 বিচারপতির মধ্যে একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই। তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNPর সঙ্গে সম্পৃক্ত। ওই লেখায় ডেভিড বার্গম্যান লিখেছিলেন, এটা খুবই আশ্চর্যের বিষয় যে সরকার ICT বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী। অন্যদিকে অনেক আসামির আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি। ডাউটি স্টেটের আপিলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হলো মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতি। শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা ও হুমকির কারণে কাজ করতে পারছেন না। ফলে তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন, যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই। পাশাপাশি যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের হয়ে লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত তাদের উপরও হামলা, নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। তৃতীয় অভিযোগে ব্রিটিশ দুই আইনজীবী জাতিসংঘকে জানান, এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার শামিল হবে, যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ বা ICCPR এর 6 ও 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করবে। দর্শক, বাংলাদেশের ICT নিয়ে প্রশ্ন তুলেছেন এমন আরেকজন ব্রিটিশ আইনজীবী হলেন টবি ক্যাটম্যান। মজার ব্যাপার হলো, সাংবাদিক ডেভিড বার্গম্যানের মতো টবি ক্যাটম্যানও ICTর বিভিন্ন ত্রুটি ও নিরপেক্ষতা নিয়ে সরব ছিলেন, যার ফলস্বরূপ 2011 সালে আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। ICTর তখনকার সেই সমালোচক টবি ক্যাটম্যান এখন নাটকীয়ভাবে ভূমিকা পরিবর্তন করেছেন। অন্তর্বর্তী সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। কিন্তু ক্যাটম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর ICTর কাঠামোগত সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। যেমন তিনি ICTর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন, মৃত্যুদণ্ড বাতিল ও ICCতে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছেন, এমনকি ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ফাঁস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন টবি ক্যাটম্যান। দর্শক, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলেন যেন সব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হয়। তিনি বিচার প্রক্রিয়া নির্বিশেষে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন। সবশেষ ইংল্যান্ডের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল ICT প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ICTর বর্তমান কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন, যাতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ, ন্যায্য এবং আইন ও সংবিধানের প্রতি কঠোরভাবে অনুগত হয়। বিশ্লেষকদের ধারণা, লর্ড কার্লাইলের এই মন্তব্য আন্তর্জাতিক মহল থেকে ট্রাইব্যুনালের উপর উচ্চ মাত্রার নৈতিক চাপ তৈরি করেছে। শুধু ICTতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ। দর্শক, এর আগে দলটির নেতাকর্মীদের হত্যা, নির্বিচারে গ্রেফতার করা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত ICCতে একটি মামলার আবেদন হয়।
তখন আবেদনটি করেছিলেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী কেসি, যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন। ইউনূস সরকারের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও, যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টকে গত 28 অক্টোবর একটি চিঠি পাঠান মোমেন। চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিবর্তন, গুম, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, অপরাধীদের দায়মুক্তি ও সাংবাদিক নির্যাতনের মতো অভিযোগ তুলে ধরা হয়। দর্শক, অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি এরই মধ্যে আন্তর্জাতিক নামকরা মানবাধিকার সংস্থাগুলো বিশ্ব নজরে এনেছে। এমন পরিস্থিতিতে আইসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আপিল, সেটি আবার এমন কিছু বিষয়ে যেগুলো বহু আগে জাতিসংঘ তার রিপোর্টে উল্লেখ করেছিল। এমনকি বিষয়গুলো সরকারের ঘনিষ্ঠ জনরাই সরকারের নজরে এনেছিল বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য। দর্শক, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার। সেটি যদি এখন আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়ে, তাহলে গত 16 মাসে ইউনূস সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হবেন। তার সাথে আওয়ামী লীগের কয়েক দফা জাতিসংঘের কাছে নালিশ করাটা সরকারের ভাবমূর্তিকে কাজ করায় দাঁড় করিয়ে দিচ্ছে। একদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি, আর একদিকে মিত্রদের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ। এই দুয়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জনমনে বাড়ছে আতঙ্ক। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের 3 তারিখ ঘোষণার প্রতিবাদে আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচির প্রথম দিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে সরকার বেঁধে দেওয়া 7 দিনের সময় শেষ হলেও জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতার কোনো আশার আলো দেখা যাচ্ছে না। বরং 11 নভেম্বর জামাত সহ 8টি দল রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে 10 নভেম্বর কানাডা হাই কমিশন বাংলাদেশে দেশটির নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে। এই সতর্কবার্তায় বাংলাদেশের 4টি শহর ও ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যদিও সরকার উপাসনাগুলোর নিরাপত্তা জোরদার করার কথা বলছে, পুলিশের সংখ্যা টহল বাড়িয়েছে, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে সরকার মিত্র জামাত ইসলামের শোডাউন কর্মসূচি নিরাপত্তা নিয়ে সরকার উদ্বেগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। স্বস্তিতে না থাকার কারণে সরকারকে নিতে হচ্ছে বেশ কিছু সিদ্ধান্ত। দায়িত্বে থাকা পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, সূত্রগুলো বলছে। আগে আওয়ামী লীগকে ঠেকাতে সরকার মিত্রদের পেত, তখন সরকারের কাজ অনেক সহজ হতো। কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের কথা চিন্তা করে সরকারের 3 মিত্রই কেউ আর আওয়ামী লীগ ইস্যুতে সরকারকে প্রকাশ্যে সমর্থন দিতে রাজি নাই। ফলে এবারের আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য সরকারকে মূলত পুলিশের উপরে নির্ভর করতে হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 23 অক্টোবর ট্রাইব্যুনাল এই তারিখ ঠিক করেন। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। এর মধ্যে আব্দুল্লাল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন। 13 নভেম্বর রায় কিন্তু হবে না, বরং এদিন জানানো হবে রায় কবে দেওয়া হবে। এর প্রতিবাদে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। 10 নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সারা দেশে বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করেছে। এরই মধ্যে ভোর থেকেই নাশকতামূলক কর্মকাণ্ডের নিদর্শন দেখা গেছে। সারা দিনে রাজধানীর 5 জায়গায় 8টি ককটেল বিস্ফোরণ হয়েছে। 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাত বোমা ফোটানো হয়েছে। সোমবার সন্ধ্যা 6:15টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বিডি নিউজ 24-কে জানিয়েছেন। এর আগে ভোর 3:45টার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাত বোমা ছুড়ে পালিয়ে যায় 2 ব্যক্তি। এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদ আক্তারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনের সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল 7:10 দিকে। এছাড়া ধানমন্ডির রাপা প্লাজার কাছে মাইরাস সেন্টারের সামনে এবং ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে সকাল 7টার দিকে ককটেল ফাটানো হয়। এছাড়া সারা দিনে অন্তত 3টি বাস পোড়ানো হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোর 5:40 দিকে শাহজাদপুর ভিক্টর পরিবহনে এবং 6:15টার দিকে মেরুল বাড্ডার ব্রাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরো 34 নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
দর্শক, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার এমন খবরের মধ্যে এসেছে কানাডিয়ান হাই কমিশনের উচ্চ সতর্কতা বার্তা। বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে। হলুদ রঙের এই সতর্কতার অর্থ হলো দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা, যার মাধ্যমে ভারতপক্ষে ভ্রমণ না করার সুপারিশ করা হয়। ওই সতর্কতা বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিক্ষোভ, অবরোধ, দেশব্যাপী সাধারণ ধর্মঘট যা হরতাল নামে পরিচিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সহিংসতা ঘটেছে। হঠাৎ করে সম্ভাব্য সহিংস বিক্ষোভ এবং সংঘর্ষ যে কোনো দিন ঘটতে পারে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট শহরের কথা বার্তায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এগুলো হলো জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, মতিঝিল, নয়াপল্টন ও পুরানা পল্টন, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং শাহবাগ ও কারণ বাজার এলাকা। মাত্র একদিন আগেই ঢাকা নিরাপত্তার শঙ্কা নেই বলে দাবি করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অতীতের মতোই তার কথা মিথ্যা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি। প্রশ্ন উঠেছে, নিরাপত্তার চাদরে ঢাকাকে মুড়ে ফেলার পরেও কারা কিভাবে ঘটাচ্ছে নাশকতার ঘটনা? শুধু নাশকতার ঘটনা নয়, ঢাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে হত্যার দৃশ্য ফিরে এসেছে। পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 10ই নভেম্বর গুলি করে হত্যা করা হয় তারেক সাইফ মামুন নামের একজনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শত শত মানুষের সামনে গুলি করা হয় মামুনকে। এরপর হামলাকারী দুজন সদর্পে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। ঘটনার পর মামুনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে অনেকটা দায় সেরেছে পুলিশ। এমন ঘটনা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখা যায়। চট্টগ্রাম 8 আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগের সময় গুলিতে প্রাণ হারান সরার হোসেন নামের একজন। এখনো সেই হত্যা মামলার মূল আসামি সহ অন্যদের গ্রেফতার করা যায়নি। দর্শক, পুলিশ সদর দপ্তরের তথ্য মতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। বোমা নিক্ষেপ, মিছিল ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো হঠাৎ করে হওয়ায় এগুলো ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। সরকারের সূত্রগুলো বলছে, আগে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার তার 3 মিত্র বিএনপি, জামাত ও এনসিপি কে মাঠে পেত। এবার আর পাচ্ছে না। কারণ হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক হারানোর ভয়। যেহেতু এখনো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, তাই দলগুলো ধরে নিচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা হারিয়ে যায়নি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে ভেতরে ভেতরে আঁতাত করে কোন দল নৌকার ভোটগুলো নিজেদের বাক্সে নিতে চাইছে, এমন সন্দেহ আছে সরকারের মধ্যে। অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে তাদের ভোটগুলো কারা পাবে এ নিয়ে নানা হিসেব নিকাশ আছে। রাজনীতির মাঠে এরই মধ্যে এই আলোচনা উঠেছে যে 5ই আগস্টের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সামনে প্রধান ভিলেন হচ্ছে বিএনপি। কেননা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, আগুন, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি এবং মামলা দিয়ে তাদের জেলে ঢোকানো অথবা পালিয়ে থাকতে বাধ্য করার পেছনে প্রধানত দৃশ্যমান বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে একসময় জামাতকে আওয়ামী লীগের প্রধান শত্রু মনে করা হলেও 5ই আগস্টের পরে মাঠ পর্যায়ে বিএনপির রাজনীতির কারণে জামাত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হয়। সেই সুযোগটি জামাত এবার কাজে লাগিয়ে আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে চায় এবং তারা এই কাজে অনেকখানি সফল হবে বলেও গুঞ্জন রয়েছে। আবার বিএনপি গত 1 বছরের ভুলগুলো আর করতে চায় না, বরং দলটি নির্বাচনে মনোনয়নকে ঘিরে নিজের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে গিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে ঠেকাতে সরকার আর মিত্রদের যে শুধু পাচ্ছে না তাই নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মিত্রদের বিরোধী মেটাতে পারছে না। মরার উপরে খাড়ার ঘা হিসেবে সরকারের জন্য 11ই নভেম্বর আসছে জামাত সহ 8 দলের কর্মসূচি। ইসলামিক দলগুলো ঢাকায় গণজোয়ার দেখানোর হুমকি দিয়ে রেখেছে। সেটিরও নিরাপত্তা দিতে হচ্ছে সরকারকে। আবার রাজনৈতিক দলগুলোকে দেয়া 1 সপ্তাহ সময় শেষ হয়ে গেছে, কিন্তু সরকার কোনো আশার কথা শুনতে পায়নি। উল্টো বল চলে এসেছে সরকারের কোর্টে। সরকার 3 মিত্রের মধ্যে এক পক্ষকে খুশি করতে গেলে আরেক পক্ষ বেজার হবে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির পরপরই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে 15ই নভেম্বর একটি গ্রুপ কর্মসূচি দিয়েছে। এমনিতে আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনূস সরকারের বিরুদ্ধে উগ্রপন্থীদের মদদ দেওয়ার অভিযোগের ডালপালা ছড়িয়েছে বহুদূর। ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উত্তাল হওয়ার আশঙ্কা বাড়ছে। দর্শক, ঠিক 4 দিন আগে সরকারকে প্রাক নির্বাচনী রিপোর্ট দিয়েছিল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI। সেই রিপোর্টে ব্যাপক আশঙ্কার কথা জানানো হয়েছিল। বলেছিল দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়বে সহিংসতা। ঢাকায় RI এর প্রতিনিধিদের অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন অধ্যাপক ইউনূস। তবে বাংলাদেশ ঘুরে তার কোনো আলামত যে পাওয়া যায়নি সেটি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট। বলা হয়, প্রাক নির্বাচনী পরিবেশ নাজুক হয়ে গেছে, রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে। স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থায়ী অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করছে। বাংলাদেশের চরমপন্থার উত্থান নিয়েও জানানো হয় শঙ্কা। বলা হয়,
চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব অসহিষ্ণু বক্তব্যকে উস্কে দিতে পারে। এটি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি ঠান্ডা করার জন্য আইআরআই সরকার মিত্রদের মধ্যে বোঝাপড়া এবং ইনক্লুসিভ নির্বাচন করার পরামর্শ দিয়েছে, কিন্তু এই দুই পরামর্শের ঠিক উল্টো পথে হাঁটছে সরকার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 10 নভেম্বর বলেছেন, সরকারের আর আলোচনায় বসার সম্ভাবনা নেই, এবার নিজেই সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, নিজের মিত্রদের মধ্যে সংঘাত নিজেই লাগিয়ে দিয়ে আবার নিজে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত আবার চাপিয়ে দেওয়ার নিগূঢ় রহস্য কি? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে